আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডেভেলপিং বাংলাদেশের আরও একটি আলোচনা অনুষ্ঠানে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ব্যবসা জগতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়গুলো ক্রমান্বয়ে আলোচিত হচ্ছে এবং প্রত্যেক উদ্যোক্তার নিকট অতীব গুরুত্বপূর্ণ। তাই আজকের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য আমি আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু আপনার ব্যবসায়ের উন্নতি ও লভ্যাংশ বৃদ্ধির 10টি প্রমাণিত কৌশল। আমরা প্রত্যেকেই চাই যে আমি যেই ব্যবসাটি শুরু করেছি, আমি নতুন উদ্যোক্তা হই অথবা প্রতিষ্ঠিত উদ্যোক্তা, প্রত্যেকেরই একটি মনোবাসনা যে আমার ব্যবসাটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, আমার প্রবৃদ্ধি হবে, আমার ব্যবসায়ের গ্রোথ হবে এবং আমি আজকে যেই পরিমাণে লাভ করছি, যেই পার্সেন্টেজে লাভ করছি, আগামীতে আমার লাভের হার বৃদ্ধি পাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে প্রতিনিয়ত একই ব্যবসায় বিভিন্ন রকমের কোম্পানি, দেশি কোম্পানি, বিদেশি কোম্পানি আসছে এবং এই সকল কোম্পানিসমূহের মধ্য দিয়ে আমার প্রতিযোগিতা সক্ষম পণ্য বা সেবা আসছে এবং একই রকম প্রতিযোগিতা সক্ষম পণ্য বা সেবা যখন মার্কেটে আসে তখন কিছুটা হলেও প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় এবং একজন উদ্যোক্তা যখন প্রতিযোগিতার সম্মুখীন হবেন তখনই ওনার লভ্যাংশ কমে যাবে, ওনার প্রবৃত্তি হ্রাস পাবে অথবা প্রতিযোগিতা যদি খুব তীব্রতর হয় তাহলে উনি প্রতিযোগিতার সক্ষমতাও হারিয়ে ফেলতে পারেন। তাই প্রত্যেক উদ্যোক্তার জন্য এই বিষয়গুলো জানা অতীব জরুরি যে কী কৌশল অবলম্বন করলে আমরা আরও বেশি প্রতিযোগিতা সক্ষম হব এবং প্রতিযোগিতা করতে সামর্থ্য হব এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ব্যবসায়ের অধিক প্রবৃদ্ধি এবং আমাদের লভ্যাংশের হার বাড়ানো, এই বিষয়গুলো নিশ্চিত করা যাবে। আমরা যদি দেখতে পাই যে ব্যবসায়ের প্রবৃদ্ধি মূলত কিভাবে আসে, ব্যবসায়ের প্রবৃদ্ধির জন্য প্রথম শর্ত হচ্ছে যে আপনি যেই পণ্য বা সেবা নিয়ে ব্যবসা করছেন বাজারে তার পর্যাপ্ত চাহিদা থাকতে হবে। আপনার উৎপাদিত পণ্যটি মানসম্মত হতে হবে। আপনার বাজার ব্যবস্থাপনাজনিত যেই দিকগুলো আছে এই দিকগুলোয় আপনার সাবলীল সক্ষমতা থাকতে হবে। আপনার কোম্পানি বাজারজাতকরণে, ক্রেতার দৃষ্টি আকর্ষণে এবং আপনার পণ্যের গুণগত মান সম্পর্কে ক্রেতার সচেতনতা বৃদ্ধিতে সফল হতে হবে। তারপরেই ক্রেতা আপনার পণ্যটি কিনবে এবং আপনার পণ্যের যদি বিক্রয়োত্তর সেবাটি মানসম্মত না হয় তাহলে কিন্তু ক্রমান্বয়ে আপনি সাস্টেনেবিলিটি বা টেকসই অগ্রগতি যেটা এটা ব্যাহত হবে। তাই পণ্য উৎপাদন থেকে শুরু করে আপনার পণ্য বিক্রয় এবং পণ্য ব্যবহার পরবর্তী ক্রেতার যেই অভিজ্ঞতা, সম্পূর্ণ বিষয়টির উপর নির্ভর করবে যে আপনার ব্যবসায়ের প্রবৃদ্ধি হবে কি হবে না, হলে কি পরিমাণে হবে, এই বিষয়গুলো। তাই আমরা যদি দেখি যে এই টেকসই উন্নয়ন বিষয়গুলো বা আমাদের ব্যবসার প্রবৃদ্ধির হার নির্ধারণ এবং আমাদের ব্যবসায়ের লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি, এসব বিষয় যদি আমরা খুব মনোযোগ সহকারে দেখতে চাই তাহলে আমাদের প্রথমেই নজর দিতে হবে, আমাদের কিছু কৌশল নির্ধারণ করতে হবে। তো এই কৌশলগুলো কি কি হতে পারে, আজকে মূলত এইরকমই 10টি কৌশল নিয়ে আমরা আলোচনা করব, যেই কৌশলগুলো আমাদেরকে শেখাবে যে আমরা যেন আমাদের ব্যবসায়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হই এবং আমাদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারি। সেক্ষেত্রে প্রথমে আমরা যেই কৌশলটির কথা আলোচনা করব তা হলো ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্যের ব্যবস্থাপনা। আপনার কে অবশ্যই প্রথম কৌশল হিসাবে আপনার ভোক্তার যেই পছন্দ অপছন্দ, আপনার ক্রেতার যেই পছন্দ অপছন্দ, আপনার ক্রেতার যেই চাহিদা, আপনার ক্রেতার যে অবস্থান, এই বিষয়গুলোর প্রতি প্রথমেই নজর দিতে হবে। প্রথমে আমরা যদি বলি যে কাস্টমার সেন্ট্রিক বা ভোক্তা অভিমুখী যেই কৌশল, এই কৌশলটা কীরকম হবে। প্রথমে আমরা পণ্য চাহিদা নির্ধারণের ক্ষেত্রে
অবশ্যই কাস্টমারের পছন্দ অপছন্দ, কাস্টমারের ইচ্ছা অনিচ্ছা, কাস্টমারের স্বাদ রুচি, কাস্টমারের বিভিন্ন ডিজাইন, এই বিষয়গুলো জেনে নিতে হবে আমাদেরকে প্রি ফিজিবিলিটি বা ফিজিবিলিটি পর্যায়ে। অথবা অ্যাটলিস্ট প্রোডাক্ট যখন আমরা একটা টেন্টেটিভ ডেভেলপমেন্টের দিকে যাব, সম্ভাব্য উন্নয়নের পথে আমরা কাস্টমারের সাথে মত বিনিময় করব। প্রথমে আমরা দেখি যে কাস্টমার কোন ধরনের পণ্যটির সাইজ কি হলে কাস্টমারের এটা ব্যবহার করতে সুবিধা হবে, পণ্যটি কোন শেপের হলে কাস্টমারের জন্য সুবিধা হবে, বা সেবাটি কোথায় সহজলভ্য হলে কাস্টমার সহজেই গ্রহণ করতে পারবে, এই বিষয়গুলো আমরা পণ্য উন্নয়ন বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট পর্যায়েই সিদ্ধান্ত নিব। তারপরে আসেন, যখন পণ্যটি আমরা ডেভেলপ করে ফেলেছি বা বাজারজাত করে ফেলেছি, তখন অবশ্যই ক্রেতার সুবিধা মতো বাজার নির্বাচন, ক্রেতার সুবিধা মতো বাজারজাতকরণ পদ্ধতি নির্বাচন আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। এ পর্যায়ে লক্ষণীয় যে শুধু ক্রেতার কাছে পণ্যটি পৌঁছানো এবং বিক্রয় করার পরেই আমরা যদি চিন্তা করি যে এবার কোম্পানির দায়িত্ব শেষ, যেহেতু পণ্যটি বিক্রয় হয়ে গেছে এবং আমাদের রেভিনিউ ঘরে এসেছে, সুতরাং এবার তো কোম্পানির দায়িত্ব শেষ, তাহলে কিন্তু হবে না। এই পণ্যটি ব্যবহার করার ফলে কাস্টমারের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটি ভালো অভিজ্ঞতা হতে পারে, খারাপ অভিজ্ঞতা হতে পারে। যদি কোনো কারণে পণ্যটি ডিস্টার্ব দেয় বা পণ্যটি কোনো রকমের ভেজাল পণ্যের সম্মুখীন হয়, তাহলে অবশ্যই কোম্পানিকে তার দায়িত্ব নিতে হবে, ওই বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিত করতে হবে। কোম্পানিকে কাস্টমার সেন্ট্রিক বা ভোক্তা অভিমুখী হতে হলে আরও একটি বিষয় খেয়াল করতে হবে যে ভোক্তা বিক্রয় পরবর্তী সময়ে যে সকল সেবা প্রত্যাশা করেন, ওই সকল সেবাগুলো কোম্পানির পক্ষ থেকে খুব সহজলভ্যভাবে প্রদান করতে হবে। যদি এইরকম হয় যে একজন ক্রেতা ওনার ব্যবহার পর্যায়ে অথবা ব্যবহার পরবর্তী পর্যায়ে ওনার যেই কাস্টমার সার্ভিস প্রয়োজন, ওনার ভোক্তার যেই সেবা প্রয়োজন, এই সেবাটি যদি সহজলভ্য না হয়, অথবা এটা ওই সেবাটি গ্রহণ করার ক্ষেত্রে যদি কোনো রকমের প্রতিবন্ধকতা বা কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতা অথবা কোনো রকমের হ্যাসেল থাকে, তাহলে কিন্তু ওই ভোক্তা একবারের জন্যই ওই পণ্যটি ক্রয় করবে এবং ওই কোম্পানির অভিমুখী অন্য পণ্য আর হবে না সাধারণত। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা শুধু একবারের জন্য বিজনেস করব না, আমাদেরকে ভোক্তার আস্থা অর্জন করতে হবে। যিনি আমার ক্রেতা থাকবেন, আমার কাস্টমার থাকবেন, আমার ক্লায়েন্ট থাকবেন, আমার ভোক্তা থাকবেন, উনি যেন এই আস্থাটুকু রাখতে পারে যে এই কোম্পানির পণ্যটি আমি ক্রয় করার পরে যদি আমার ব্যবহার পর্যায়ে অথবা ব্যবহার পরবর্তী পর্যায়েও কোনো রকমের সমস্যা হয়, তাহলে কোম্পানি খুব সহজে আমার দোরগোড়ায় তার আফটার সেল সার্ভিসটা প্রদান করবে। এবং আপনার পণ্য উদ্ভাবন, পণ্য বিপণন, পণ্য ব্যবস্থাপনা যা কিছুই বলেন, যদি ভোক্তার আস্থা অর্জন করতে না পারেন, তাহলে আপনার কোম্পানির কাস্টমার রিপিটেটিভ কাস্টমার বা লয়াল কাস্টমার পর্যায়ে আপনি পৌঁছতে পারবেন না। আর যদি আপনার কোম্পানি হিসাবে আপনার এটুকু আস্থা না থাকে, ভোক্তার যদি এটুকু আস্থা না থাকে, তাহলে সে রিপিটেটিভ কাস্টমার হবে না, বরং অন্য তার পরিচিত মহলে অন্য কেউ একই রকমের পণ্য কেনার ক্ষেত্রেও সে আপনার পণ্যটি সুপারিশ করবে না বা রিকমেন্ড করবে না। সুতরাং আপনাকে বুঝে শুনে কাস্টমারের সাথে বিহেভ করতে হবে। দ্বিতীয় যেই বিষয়টি আমরা নিয়ে আসতে যাচ্ছি তা হচ্ছে উদ্ভাবনী পণ্য উন্নয়ন বা ইনোভেটিভ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তো ইনোভেটিভ প্রোডাক্ট ডেভেলপমেন্টের প্রথম ধাপটি হচ্ছে যে আপনি যেই পণ্য বা সেবা নিয়ে কাজ করতে যাচ্ছেন, মার্কেটে একই রকম পণ্য বা সেবা আছে কিনা এই বিষয়গুলো নিশ্চিত করা। যদি দেখা যায় যে মার্কেটে একই রকমের পণ্য বা সেবা অ্যাভেলেবেল নাই, কিন্তু ভোক্তা পর্যায়ে বা ক্রেতা পর্যায়ের কোনো একটি সমস্যার সমাধান করা অথবা ক্রেতার জীবনে কোনো একভাবে স্বাচ্ছন্দ্য আনয়নের জন্য এই পণ্যটি অতীব গুরুত্বপূর্ণ, তাহলেই কেবল আপনি ওই পণ্য উন্নয়নের দিকে নজর দিতে পারেন। আর প্রোডাক্ট ডেভেলপমেন্টে, ইনোভেটিভ প্রোডাক্ট ডেভেলপমেন্টের পূর্ব শর্ত হচ্ছে যে আপনি বর্তমানে আছে এমন কোনো পণ্যের সাথে নতুন ফিচার যোগ করে যদি আপনি তার সেবা দিতে চান, তাহলে এটা ইনোভেটিভ প্রোডাক্ট হিসাবে কখনোই সামাজিক স্বীকৃতি পাবে না বা বাজারের স্বীকৃতি পাবে না।
আর যদি আপনার পণ্যটি একটি স্বতন্ত্র পণ্য, নতুন পণ্য হিসাবে, নতুন প্রযুক্তি হিসাবে বাজার স্বীকৃতি না পায়, তাহলে আপনার এই ইনোভেটিভ প্রোডাক্ট ডেভেলপমেন্ট পর্যায়টি ফেল করবে। সুতরাং আপনাকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে সবার আগে এই পণ্যটির চাহিদা রয়েছে কিনা, এই পণ্যটি বাজারে প্রচলিত অন্যান্য পণ্যের পরিবর্তে একটি নতুন সেবা বা একটি নতুন স্বাচ্ছন্দ্য অথবা একটি সমস্যার নতুন সমাধান দিতে পারছে কিনা। দ্বিতীয় পর্যায়ে খেয়াল রাখতে হবে ক্রেতার চাহিদা রয়েছে কিনা, ক্রেতা এই পণ্যটি কেনার জন্য যে পরিমাণে বাজেট দরকার এই বাজেট ব্যয় করতে রাজি রয়েছে কিনা। সুতরাং আপনি ইনোভেটিভ প্রোডাক্ট ডেভেলপমেন্টের একেবারে প্রথম পর্যায়ে নজর দিবেন যে আপনার ক্রেতার সামর্থ্য, ক্রেতার চাহিদা, ক্রেতার স্বাচ্ছন্দ্য এবং চাহিদার যোগান দেওয়ার উপযোগিতা। এই উপযোগিতা বিষয়টি যদি না থাকে তাহলে নতুন পণ্য উদ্ভাবনের কোনো ফসল থাকবে না। দ্বিতীয় যেই ফিচারটি আমরা আলোচনা করছিলাম যে বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে এমন কোনো পণ্যের নতুন ফিচার অ্যাড করে নতুন প্রোডাক্ট হিসাবে আপনি ইনোভেটিভ প্রোডাক্ট হবে না। সুতরাং আপনাকে লিপফ্রগ করতে হবে। বর্তমানে যে প্রযুক্তি রয়েছে ওই প্রযুক্তির থেকে এক ধাপ বা দুই ধাপ আগিয়ে আপনার প্রোডাক্টটা অফার করতে হবে। এবং আপনি যদি বাজারে নতুন প্রযুক্তি, নতুন পণ্য নিয়ে আসতে পারেন, নতুন সেবা নিয়ে আসতে পারেন, তাহলেই মার্কেট আপনার অনুকূলে সাড়া দিবে এবং একটা পর্যায় পর্যন্ত আপনি মনোপলি বিজনেস করতে পারবেন যেখানে আপনার ব্যবসায়ের সফলতার পার্সেন্টেজ শতভাগ। সুতরাং আপনার ব্যবসাকে দ্রুত প্রবৃদ্ধি করতে হলে, আপনার ব্যবসায়ের লভ্যাংশ বৃদ্ধি করতে হলে আপনাকে উদ্ভাবনী পণ্য উৎপাদন করতে হবে এবং বিপণন করতে হবে। তারপরে আমরা যেই কৌশলটি নিয়ে আলোচনা করব তৃতীয় পর্যায়ে, এই কৌশলটি হচ্ছে কার্যকর ব্র্যান্ডিং ও বাজারজাতকরণ। আপনি যত সুন্দর, যত উপযোগী, যত উপকারী পণ্যই উৎপাদন করেন, যদি আপনার বাজারজাতকরণ কৌশলটি অথবা ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি কার্যকর না হয় বা ভালোভাবে আপনি ব্র্যান্ডিং না করতে পারেন, কাস্টমার অ্যাওয়ারনেস বিল্ডিং না করতে পারেন, ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্টটি আপনি বাজারজাত করে তার থেকে টার্গেটকৃত লভ্যাংশ আনতে পারবেন না। সুতরাং কী করতে হবে, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে ব্র্যান্ড কিন্তু শুধু আপনার লোগো বা আপনার রং, আপনার একটি স্লোগানই না। ব্র্যান্ডের সাথে আপনাকে সম্পৃক্ত করতে হবে আপনার যে ক্রেতা, আপনার যে ভোক্তা, আপনার যে ক্লায়েন্ট, তাদের মনস্তাত্ত্বিক বিষয়। তারা মানসিকভাবে কতটা স্বস্তি পাচ্ছে আপনার ব্র্যান্ডকে নিয়ে, তারা কতটা আস্থা রাখতে পারছে আপনার কোম্পানির উপরে। আপনার অবশ্যই লোগো, আপনার ইউনিক কালার এবং আপনার খুব সুন্দর সুন্দর কোম্পানি স্লোগান যেমন গুরুত্বপূর্ণ, ঠিক আত্মিকভাবে ক্রেতার সাথে সংযোগ স্থাপনটাও কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার যে ক্রেতা বা ভোক্তা তাদের সাথে আত্মিক সম্পর্ক উন্নয়ন করতে না পারেন, তাহলে আপনার ব্র্যান্ডিং ফেল করবে। আর যখনই আপনি তাদের আত্মিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবেন, তখনই আপনার ব্র্যান্ডিংয়ের পাশাপাশি বাজারজাত করার অন্যান্য যেই কৌশল রয়েছে এই কৌশলগুলো সফল দিতে সাহায্য করবে। যেমন আপনি যদি একটা নির্দিষ্ট কমিউনিটির জন্য, একটা নির্দিষ্ট এজ গ্রুপের জন্য, একটা নির্দিষ্ট এলাকার মানুষের জন্য কোনো সেবা প্রদান করতে চান, তাহলে আপনাকে প্রথমেই ওই কমিউনিটির কালচার, ওই কমিউনিটির ভাষা, ওই কমিউনিটির পড়াশোনার অবস্থা, ওই কমিউনিটির শিক্ষাগত যোগ্যতা, তাদের যে আর্নিং পাওয়ার, তাদের যে পারচেজিং পাওয়ার, এই বিষয়গুলো নিয়ে ওই কমিউনিটিকে নো ইউর কাস্টমার ফার্স্ট। আপনি ব্র্যান্ডিং করার আগে, বাজারজাতকরণ কৌশল নির্ধারণ করার আগে আপনার যারা কাস্টমার রয়েছে তাদেরকে ভালোভাবে জানতে হবে এবং তাদেরকে ভালোভাবে জেনে আপনার কাস্টমারদের পছন্দ মতো মেসেজ নিয়ে আপনি তাদেরকে প্রদর্শন করতে হবে। তখনই তারা আত্মিকভাবে আপনাকে গ্রহণ করবে, আপনার পণ্যটিকে গ্রহণ করবে। তবে আবারও বলছি, যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনি অবশ্যই ক্রেতা বা ভোক্তার আস্থা অর্জন করতে হবে। এই আস্থা অর্জন করার জন্য যেই বিষয়গুলো আপনি নজর দিতে পারেন তা হচ্ছে আপনার ক্রেতার যেসব জায়গায় ক্রেতার আপনার সাথে সংযোগ করার ব্যবস্থা রয়েছে, যেমন আপনি মার্কেট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারেন। ক্রেতার একটা বিশেষ মুহূর্তে ওই ক্যাম্পেইনটা আপনি পরিচালনা করবেন, একটা বিশেষ ভাষায় পরিচালনা করবেন, একটা বিশেষ উপলক্ষে পরিচালনা করবেন, একটা বিশেষ টুল ব্যবহার করবেন। এটা যেমন গুরুত্বপূর্ণ, আবার ওই ক্রেতা যখন এই পণ্যটি বাজারে গিয়ে তার নিকটস্থ দোকানে
খোঁজ করবেন, তখন যেন ওই পণ্যটি অ্যাভেলেবেল থাকে, এটাও গুরুত্বপূর্ণ। আপনি কোটি টাকার মার্কেটিং করলেন কিন্তু বাজারে পণ্যটি অ্যাভেলেবেল না, তাহলে আপনার মার্কেটিংয়ের কোনো গুরুত্ব নেই। কারণ বাজারে গিয়ে ক্রেতা যখন আপনার পণ্যটি খুঁজবে, যখন সে এই পণ্যটি অ্যাভেলেবেল না পাবে, তখনই কিন্তু সে আপনার সাবস্টিটিউট পণ্য বা অন্য কোম্পানির একই জাতীয় পণ্য কিনে বাজার থেকে ফিরে আসবে। সো আর ওই পণ্যের কোয়ালিটি যদি ভালো হয়, আপনি আজীবন আর কখনোই আপনার এই ক্রেতাকে পাবেন না। সুতরাং ব্র্যান্ড ইমেজ ডেভেলপমেন্ট যেমন গুরুত্বপূর্ণ, পণ্যের অ্যাভেলেবিলিটি নিশ্চিত করা ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। তৃতীয় পর্যায়ে হচ্ছে পণ্য ব্যবহার সময়ে বা ব্যবহার পরবর্তীকালে যদি কোনো রকমের কাস্টমার সার্ভিস প্রয়োজন হয় ক্রেতার, তাহলে ওই কাস্টমার সার্ভিসটি তার আশপাশে তার হাতের নাগালে অ্যাভেলেবেল আছে কিনা এবং এটা হ্যাসেল ফ্রিভাবে পাওয়া যায় কিনা। কারণ আমরা টাকা খরচ করে জঞ্জাল কিনতে রাজি না। আমরা যখনই টাকা খরচ করব, আমরা চেষ্টা করব আমার নির্ভাবনায় যেন আমি এই পণ্যটি ব্যবহার করতে পারি। সুতরাং এই আফটার সেল সার্ভিস পর্যায়টি একটি গুরুত্বপূর্ণ। তারপরে যেটি গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে যদি কোনো রকমের রিপ্লেসমেন্ট ইস্যু থাকে বা কোনো ধরনের নষ্ট হয়ে যাওয়া প্রোডাক্টের বিষয় থাকে, গ্যারান্টি ওয়ারেন্টি বিষয় থাকে, এই বিষয়গুলো যেন অ্যাজ ইট ইজ প্রতিপালন করা হয় এবং কোম্পানি যেন পর্যাপ্ত পরিমাণে লোকবল এবং অন্যান্য রিসোর্স এই খাতে নিয়োজিত রাখে। কারণ একজন ভোক্তা যদি তার পণ্যটি ব্যবহার করার কোনো এক পর্যায়ে কোম্পানির আফটার সেল সার্ভিস থেকে বিরক্ত হয়ে যান, সে যদি একবার অন্য কোনো কোম্পানির প্রোডাক্টের প্রতি সুইচ করে এবং ওই প্রোডাক্টটি যদি কোয়ালিটি ভালো হয়, তাহলে আপনি আজীবনের জন্য শুধু এই নির্দিষ্ট পণ্যের ক্রেতাই হারাচ্ছেন না, বরং আপনার কোম্পানির অন্যান্য প্রোডাক্টের জন্য একই রকমভাবে তাকে হারাচ্ছেন। আর যদি আপনি সবকিছু ভালো করতে পারেন, আপনার ক্রেতা যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে ঠিক উল্টোটি হবে। ক্রেতা বারবার কিনবে, পুনর্বার কিনবে, লয়াল কাস্টমারে পরিণত হবে। আপনার একটি পণ্য ব্যবহার করে যদি সে আস্থা অর্জন করতে পারেন, তাহলে সে আপনার দ্বিতীয় পণ্য, তৃতীয় পণ্য ব্যবহার করবে। তার আশপাশে বন্ধু মহলে, তার আত্মীয় স্বজনদের মধ্যে আপনার পণ্যের কেনার জন্য সুপারিশ করবে, মানে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে। সুতরাং আপনার ব্র্যান্ডিং একটি গুরুত্বপূর্ণ, বাজারজাতকরণ বিষয়টিও গুরুত্বপূর্ণ, আফটার সেল সার্ভিসটি গুরুত্বপূর্ণ। আমরা চতুর্থ কৌশল হিসেবে যেই কৌশলটিকে বলবো তা হচ্ছে অপারেশনাল স্কিলস বা পরিচালন দক্ষতা। কারণ আপনার ব্যবসাটি কিন্তু যোগানের উপর নির্ভরশীল, আপনার ব্যবসাটি প্রসেসিংয়ের উপর নির্ভরশীল, প্যাকেজিংয়ের উপর নির্ভরশীল, ব্র্যান্ডিংয়ের উপর নির্ভরশীল, বাজারজাতকরণের উপর নির্ভরশীল, আফটার সেল সার্ভিসের উপর নির্ভরশীল। এই পুরো পদ্ধতিটি, পুরো প্রসেসটি কিন্তু পরিচালন করার একটা বিষয় আছে, অপারেশনাল ম্যানেজমেন্ট একটা বিষয় আছে। আর আপনি পরিচালনায় যত বেশি দক্ষ হবেন, আপনার কিন্তু অপারেশন এক্সপেন্ডিচার, অপারেশনাল কস্ট তত কমে আসবে। আপনি পরিচালনায় যত দক্ষ হবেন, তত সময় মতো আপনার প্রত্যেকটি যোগান হাজির থাকবে। আপনি পরিচালনায় যত দক্ষ হবেন, তত সময় মতো আপনার রেভিনিউ কালেকশন সুবিধা হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি যদি পরিচালনায় দক্ষ হন, তাহলেই আপনার কাস্টমার বা ক্রেতারা আপনার কোম্পানির পণ্য ব্যবহার করে স্বাচ্ছন্দ্য অনুভব করবেন, আপনি আপনার কোম্পানির প্রতি তাদের আস্থা অর্জিত হবে এবং আপনার কোম্পানির ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি পাবে। সুতরাং এই পরিচালনগত দক্ষতার ক্ষেত্রে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে উৎকৃষ্ট যোগান। আপনি যেই র মেটেরিয়ালস ব্যবহার করবেন, আপনি যেই ইনপুটস ব্যবহার করবেন, এই ইনপুটসগুলো যেন কোয়ালিটি যেন উৎকৃষ্ট মানের হয়, তাহলেই আপনি প্রসেসিং পর্যায়ে আপনি একটি উৎকৃষ্ট প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন বা গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন। এবং যখনই আপনার প্রসেসিং পর্যায়ে গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন, তখনই এটা প্যাকেজিং গুণগত মানসম্পন্ন করতে পারবেন। ক্রেতা এই পণ্যটি ভোগ করার পর, উপভোগ করার পরে সে আপনার এই পণ্যের উপরে অনেক বেশি সন্তুষ্ট হবে এবং ক্রেতার সন্তুষ্টি বা ভোক্তার সন্তুষ্টিই কিন্তু আপনার মূলধন, যা আপনাকে অন্যান্য কোম্পানির তুলনায় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বাড়িয়ে দিবে। আর এই সকল পণ্য যখন আপনি বা সেবা উৎপাদন করবেন, বাজারে অ্যাভেলেবেল সর্বোৎকৃষ্ট প্রযুক্তিটি ব্যবহার করার চেষ্টা করুন। কারণ প্রযুক্তি আপনার পণ্যের গুণগত মান, পণ্যের সাদৃশ্যতা এবং বৈদেশিক সাদৃশ্যতা এবং পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা, এই বিষয়গুলোকে বাড়িয়ে দিবে। এবং আজকের দিনে
আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা পদ্ধতি উপরে আমরা খুবই নির্ভরশীল, যে আমার পণ্যের যোগান থেকে র মেটেরিয়ালস যোগান, আমার কোম্পানিতে নিয়ে আসা, অ্যাসেম্বলিং করা, প্রসেসিং করা, পণ্য উৎপাদন করা, প্যাকেজিং করা, ব্র্যান্ডিং করা, মার্কেটিং করা, বিপণন করা, তারপরে আমার আফটার সেল সার্ভিস প্রদান করা, কাস্টমারের সাথে ফিডব্যাক নেওয়া, কাস্টমার এক্সপেরিয়েন্স জানতে চাওয়া, এ টু জেড সবটা সমন্বিত হতে হবে, সবার মধ্যে কোঅর্ডিনেশন থাকতে হবে। যদি সমন্বয়ের অভাব থাকে বা কোঅর্ডিনেশনের অভাব থাকে, তাহলে কোনো একটা চেনের একটা অংশ যদি ফেল করে, আপনার চেন সম্পূর্ণ চেনটা ফেল করবে এবং আপনার যে অপারেশনাল দক্ষতা ব্যর্থতায় পর্যবসিত হবে। সুতরাং ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আপনি আপনার কোম্পানিতে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনাকে একটা সিমলেস এক্সপেরিয়েন্স দিবে, যে এক্সপেরিয়েন্স আপনাকে এবং আপনার ক্রেতাকে একই টেবিলে নিয়ে আসবে। আপনার এবং আপনার ক্রেতার মধ্যে ভাব বিনিময় বৃদ্ধি পাবে, আপনার এবং আপনার ক্রেতার মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে, আপনার এবং আপনার ভোক্তার মধ্যে সম্পর্ক উন্নয়ন হবে এবং এতে করে তারা আপনার লয়াল কাস্টমারে পরিণত হবে। আমরা আরও যে বিষয়টির প্রতি গুরুত্ব দিতে বলবো, যে অপারেশনাল এক্সপেন্ডিচার পর্যায়ে যে স্ট্যান্ডার্ডাইজেশন, যে কোনো পণ্য বা সেবার মান নিয়ে আপনি কখনো আপোষ করতে পারবেন না। আপনি যদি পণ্য বা সেবার মান নিয়ে আপোষ করেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার বিজনেস বসে যাবে, আপনি ক্রেতা হারাবেন, ভোক্তারা আপনার প্রতি অনাস্থা নিয়ে আসবে এবং এক সময় আপনার ব্যবসা বসে যাবে, লালবাতি জ্বলে যাবে। সুতরাং পণ্যের মান, গুণগত মান নিশ্চিত করা আপনার কাছে শতভাগ প্রায়োরিটি হবে, যার মধ্যে 1%ও ছাড় দেওয়া যাবে না। মনে রাখবেন, ব্যবসাটা শুধু একবারের জন্য না। আপনি যদি একবার কাউকে বিক্রয় করে ঠকান, তাহলে আজীবনের জন্য আরও মানসম্মত প্রোডাক্ট নিয়ে আসলেও সে আর আপনার কোম্পানির প্রোডাক্ট কিনবে না। সুতরাং আপনার পণ্যের বা সেবার গুণগত মান 100% নিশ্চিত করার প্রতি আপনি আপনার নিয়োজিত জনবল, আপনার মেশিনারিজ, আপনার টেকনোলজি, আপনার উৎপাদন পরবর্তী কোয়ালিটি কন্ট্রোল সবাই এর দায় নিতে হবে এবং সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এ পর্যায়ে আমরা কোয়ালিটি আউটপুট পাওয়ার জন্য কোয়ালিটি ইনপুট প্রয়োজন। আপনি কোন ধরনের শ্রমিক নিয়োগ দিচ্ছেন, তারা দক্ষ কিনা, আপনি কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করছেন, এই প্রযুক্তিটা হালনাগাদ কিনা, আপনি কোন ধরনের দক্ষ ব্যবস্থাপক নিয়োগ করছেন, আপনার যারা অফিসিয়ালস রয়েছে, কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা দক্ষ কিনা। কারণ আপনার কর্মকর্তা কর্মচারী যদি বাজারে আপনি স্বল্প টাকায় কর্মকর্তা কর্মচারী পেতে চান, তাহলে অবশ্যই তাদের প্রফেশনালিজম, তাদের নলেজ বেস, তাদের স্কিলস এসবে ঘাটতি থাকবে। সুতরাং আপনি যদি বাজার থেকে উৎকৃষ্ট কর্মকর্তা কর্মচারী, উৎকৃষ্ট মানের ব্যবহার করেন, তাহলে আপনি উৎকৃষ্ট মানের সেবা পাবেন। আপনি যদি পিনাটস দেন, তাহলে মাংকি পাবেন। আপনি তাই বাজারে প্রতিযোগিতায় আপনাকে নিজেকে আরও মেলে ধরতে হলে বাজার থেকে বেস্ট ইনপুট নিতে হবে। সো সেক্ষেত্রে আপনার রিক্রুটমেন্ট পলিসি, আপনার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি, আপনার এমপ্লয়ি স্কিলস এবং এম্পাওয়ারমেন্ট, এই বিষয়ের প্রতি নজর দিতে হবে। তাহলেই আপনি পরিচালন দক্ষতা বা অপারেশনাল স্কিলস, অপারেশনাল দক্ষতা অর্জন করতে পারবেন। আমরা 5 নম্বরে যেই কৌশলটির কথা আলোচনা করব, তা হচ্ছে কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। আধুনিক ব্যবসায় একা একা সব করব, একা একা সফল হব, একা একা দিল্লি যাব, হবে না। আপনাকে আপনার ব্যবসায় সফল হতে হলে, আপনাকে আপনার ব্যবসায় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে হলে, আপনাকে আপনার কৌশলগত অংশীদার নির্ধারণ করতে হবে, কৌশলগত অংশীদার নির্বাচন করতে হবে। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আপনাকে অনেক ক্ষেত্রে এগিয়ে দিতে পারে। কি কি ক্ষেত্রে এগিয়ে দিবে? স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কিন্তু শুধু আয় ব্যয়ের পার্টনারশিপ না, শুধু পণ্য কেনা বেচার পার্টনারশিপ না। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আপনার মানসিকভাবে, আপনার মননগতভাবে আপনার লক্ষ্য অর্জনের জন্য একসাথে কাজ করবে এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হবে লং টার্ম ভিশনকে অ্যাচিভ করার লক্ষ্যে। এবং স্ট্র্যাটেজিক পার্টনারদের মধ্যে কমন গোল এবং শেয়ার্ড অবজেক্টিভ থাকতে হবে। কমন গোল হচ্ছে আপনার যে লক্ষ্য এবং আপনার যেই অংশীদার হবে তার লক্ষ্য সেম হবে। আপনার যেই আদর্শ, আপনার যে অংশীদার হবে তার আদর্শ সেম হবে। এবং
এই আদর্শ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কতগুলা হতে পারে, তার প্রকারভেদ কি হতে পারে, এই বিষয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা দেখব যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ শুরু হয় যোগান থেকে। আপনার যারা ভেন্ডর আছে, যারা আপনার সাপ্লায়ার আছে বা যোগানদাতা আছে, তারা যে আপনাকে র মেটেরিয়ালস যোগান দেয়, যে আপনাকে মেশিন যোগান দিল, যে আপনাকে আপনার বিভিন্ন ক্যাটালিস্ট পণ্য যোগান দিল, তারা সবাই যেন আপনি কি মানের পণ্য উৎপাদন করতে চাচ্ছেন এবং কি মানের র মেটেরিয়ালস ব্যবহার করবেন, এই বিষয়গুলো আগে থেকেই অভিজ্ঞ থাকে, তাদের যেন এই বিষয়ে জানাশোনা থাকে, তারা যেন আপনার লক্ষ্যের সাথে একই লক্ষ্যে কাজ করতে থাকে। তাই প্রথম যেই স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত অংশীদার, সে হচ্ছে আপনার যোগানদাতা অংশীদার। দ্বিতীয়টা হচ্ছে আপনি যখন প্রোডাক্ট উৎপাদন করলেন তখন সময় মতো বাজারজাতকরণ এবং বিপণনকরণ, যারা আপনার বিতরণ অংশীদার বা ডিস্ট্রিবিউটর পার্টনার। তৃতীয় পার্টনারশিপ হতে পারে আপনার যদি যৌথ মূলধনী কোম্পানি হয় অথবা আপনার যদি জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্ট হয়, তাহলে আপনার জয়েন্ট ভেঞ্চার পার্টনারশিপ হচ্ছে আপনার যৌথ উদ্যোগ অংশীদার। আপনার চতুর্থটা হচ্ছে যিনি আপনাকে প্রযুক্তিগত সহায়তা দিবেন বা টেকনোলজিক্যাল পার্টনার। পঞ্চম পার্টনারশিপটা হচ্ছে বাজারজাতকরণ এবং জয়েন্ট ব্র্যান্ডিং ও মার্কেটিং পার্টনার। বাজারজাতকরণ এবং ব্র্যান্ডিং মার্কেটিং পার্টনারটা এজন্য গুরুত্বপূর্ণ কারণ বাজারজাত করার সাথে আপনার ক্লায়েন্টের সংখ্যা নির্ধারণ, আপনার রেভিনিউ আসার নির্ভর করবে, আপনার ব্র্যান্ড ইমেজ নির্ভর করবে, আফটার সেল সার্ভিস নির্ভর করবে। সুতরাং এই পার্টনার বা এই অংশীদারদের বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনি মাঝে মধ্যেই আপনার যারা ডিস্ট্রিবিউশনশিপ পার্টনার আছে, আপনার যারা মার্কেটিং পার্টনার আছে, ব্র্যান্ডিং পার্টনার আছে, আফটার সেল সার্ভিস প্রোভাইড করার মতো পার্টনার আছে, আপনি মাঝে মধ্যেই তাদের সাথে বসেন এবং তাদের সাথে আপনার ভিশন, মিশন, অবজেক্টিভ নিয়ে কথা বলেন, যেন তারা আপনার একই পেজে থাকে এবং একই রকম কোয়ালিটি ডেলিভার করার চেষ্টা করে। তাহলেই আপনার স্ট্র্যাটেজিক পার্টনারশিপগুলো সফল হবে। আচ্ছা, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ থেকে আমরা কি ধরনের সুবিধা পেতে পারি এই বিষয়ে যদি আলোচনা করি তাহলে আমরা দেখব যে স্ট্র্যাটেজিক পার্টনার আমার যে মার্কেট রিচ আছে আর আমার মার্কেট রিচকে বাড়িয়ে দিবে। ধরুন আপনার একটা উপজেলায় আপনার নিজস্ব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম কার্যকর আছে বা ডিস্ট্রিবিউশন চ্যানেল ডেভেলপ করা আছে। আরেকটা উপজেলায় আপনার পার্টনার যিনি অংশীদার, ওনার ডিস্ট্রিবিউশন চ্যানেল ডেভেলপ করা আছে। যদি আপনারা এককভাবে কাজ করেন তাহলে আপনি এক উপজেলায়, আপনার পার্টনার আরও এক উপজেলায়, দুই উপজেলায় দুই কোম্পানির পরিচালনা করতে পারবেন, দুই কোম্পানি মার্কেটিং করতে পারবেন, ডিস্ট্রিবিউশন করতে পারবেন। কিন্তু আপনারা যখন অংশীদার হিসাবে কাজ করবেন তাহলে দুইটা উপজেলায় আপনার প্রোডাক্টও সাপ্লাই দিতে পারবেন, আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল ব্যবহার করে আপনার অংশীদারের প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবেন। আপনারা দুইজনেই উইন উইন হবেন, যে আপনারা ডাবল বা আপনার বাজারের যে স্কোপ, আপনার বাজারজাত করার যে স্কোপ, এটা দ্বিগুণ হয়ে যাবে। রিসোর্স শেয়ারিং, এক উপজেলায় আপনার ওয়্যার হাউস আছে, আরেক উপজেলায় আপনার অংশীদারের ওয়্যার হাউস আছে। আপনার অংশীদারিত্বের মধ্যে আসলে দুই উপজেলায় আপনাদের ওয়্যার হাউস আছে। অংশীদারিত্ব না হলে একা একা কিন্তু বেশি দূর আগানো যাবে না। তাই আপনি যদি খুব দ্রুত আগাতে চান তাহলে একা আগাতে পারেন, কিন্তু একা আগানো সম্ভব না, রিসোর্স অনেক লিমিটেড, কম্পিটিশন অনেক বেশি। কিন্তু আপনারা যদি অনেক দূর যেতে চান, বহুদূর যেতে চাইলে আপনাকে পার্টনার বা অংশীদার নিতেই হবে। সেক্ষেত্রে রিসোর্স শেয়ারিং হতে পারে। রিস্ক মিটিগেশন, আপনি একা যদি দুইটা মার্কেট বা দুইটা উপজেলা, দুইটা জেলার সাপ্লাই দিতে চান তাহলে কিন্তু আপনার যেই পরিমাণে রিসোর্স লাগবে, কিন্তু আপনারা যদি অংশীদারত্বের মাধ্যমে বা পার্টনারশিপের মাধ্যমে সাপ্লাই দেন তাহলে অর্ধেক উপকরণ, অর্ধেক রিসোর্স ব্যবহার করেই আপনি ডাবল মার্কেটিং করতে পারছেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ। আর আপনারা একটা ব্রেন থেকে যে পরিমাণে আউটপুট পাবেন, দুইটা তিনটা ব্রেন একসাথে হলে তার সাথে বেশি আউটপুট পাবেন। সুতরাং এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা আপনার কৌশলগত অংশীদারদের কাছ থেকে আলোচনার মাধ্যমে ইনোভেশন বেরিয়ে আসে, আলোচনার মাধ্যমে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি বেরিয়ে আসে, আলোচনার ক্ষেত্রে প্রোডাক্টের নিউ ফিচার ইনভলভমেন্ট বেরিয়ে আসে। সুতরাং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ খুবই বেশি কার্যকর। এবং আমরা 6 নম্বর যে কৌশল সম্পর্কে আলোচনা করব, আজকের দুনিয়ায় আপনার ব্যবসাকে যদি আপনার কাঙ্ক্ষিত প্রবৃত্তি অর্জন করতে হয় এবং আপনার লভ্যাংশের হার যদি বাড়াতে হয় তাহলে আপনাকে বৃদ্ধি করা সম্ভব এইরকম অবকাঠামোতে উন্নয়ন করতে হবে।
বা আপনার অবকাঠামো বলতে কি বোঝায়, একটা ব্যবসায় কি কি অবকাঠামো প্রয়োজন হয়। অবকাঠামো আমরা বলতে পারি ওয়্যার হাউস একটা অবকাঠামো। আমাদের যদি ভার্চুয়াল হয় তাহলে আমাদের কম্পিউটার, হার্ড ডিস্ক বা আমাদের সার্ভারগুলো একটা অবকাঠামো, কম্পিউটারগুলো একটা অবকাঠামো, ইন্টারনেট কানেক্টিভিটি একটা অবকাঠামো, আমার ক্যাপিটাল মেশিনারিজ একটা অবকাঠামো, আমার ক্যাপিটাল মেশিনারিজে যে ধরনের সফটওয়্যার বা হার্ডওয়্যার প্রয়োজন হয় এইগুলো একটা অবকাঠামো। সো এই অবকাঠামোগুলো আমরা এমনভাবে উন্নয়ন করব যেন যে কোনো সময় প্রয়োজনে আমরা এটাকে সহজেই বৃদ্ধি করতে পারি। আমরা লোকেশন নির্ধারণ করার ক্ষেত্রে এমন জায়গায় লোকেশন নির্ধারণ করতে হবে যেন আমি সহজেই আমার গ্র্যান্ড অ্যাক্সেসটা আমি আমার যেই ন্যাশনাল হাইওয়ে আছে ন্যাশনাল হাইওয়ের পাশে হতে হবে। আমার যেই ওয়্যার হাউসের যেই স্পেস দরকার এই স্পেসটা যেন আমি চাইলেই বৃদ্ধি করতে পারি, এরকম সহজেই বৃদ্ধি করা সম্ভব হতে পারে। আমার যদি ডাটা সেন্টার ব্যবহার করা প্রয়োজন হয়, আমার যদি সার্ভার ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে আমি ক্লাউড স্পেস ব্যবহার করতে পারি যেন চাইলেই আমি পরের মাস থেকে এর পরিমাণ বৃদ্ধি করে নিতে পারি। সো ক্লাউড কম্পিউটিংয়ে আমি ট্রান্সফর্ম করতে পারি। আমরা যেসব ভিজুয়ালাইজেশন ইফেক্ট ব্যবহার করব আমার ব্র্যান্ডিংয়ে, আমার মার্কেটিংয়ে, আমি যেই রং ব্যবহার করব, আমি যেই মেসেজ ব্যবহার করব, আমি যেই ফন্ট ব্যবহার করব, আমরা যেন সেম রং, সেম ফন্ট ব্যবহার করি, সেম মেসেজ ব্যবহার করি। আর এই আমার কৌশলগত সহজে বৃদ্ধি করা যায় এইরকম অবকাঠামো যখন আমার উন্নয়ন হবে, আমার কি কি বেনিফিট আসবে। আমার বেনিফিট আসবে যে আমার কস্ট কমে যাবে। আমি যদি একই ফন্ট, একই স্টাইল, একই রং, একই মেসেজ বারবার বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশনাল ম্যাটেরিয়ালসে ব্যবহার করি, আমার সময় এবং রিসোর্স ব্যয় কম হবে, আমার সময় বেঁচে যাবে, আমার ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম এফিশিয়েন্ট হবে, আমার ক্লাউড সিকিউরিটি বা আদার সিকিউরিটি সিস্টেমটা এফিশিয়েন্ট হবে। এবং আমার এই অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমাদের পরবর্তী যে স্ট্র্যাটেজি হতে পারে সেই স্ট্র্যাটেজিটি হচ্ছে তথ্য নির্ভর সিদ্ধান্ত নেওয়া বা ইনফর্মড ডিসিশন নেওয়া বা ডেটা ড্রিভেন ডিসিশন নেওয়া। আজকের দুনিয়ায় আপনি আপনার মন মতো আপনার ব্যবসা চালাবেন, আপনার পছন্দ হলে একটা সিদ্ধান্ত নেবেন, আপনার পছন্দ না হলে আরেকটা সিদ্ধান্ত নেবেন। আপনাকে যে তোষামত করে ওই কর্মকর্তাকে বেশি গুরুত্ব দিবেন, আপনাকে যে তোষামত করে না ওই কর্মকর্তাকে আপনি চাকরিচ্যুত করে দিবেন, এইরকম যদি স্বেচ্ছাচারিতার আপনার মনে হয় তাহলে আপনার জন্য ব্যবসা না। কারণ স্বেচ্ছাচারিতা বাপের হোটেলে করা যায়, কিন্তু কম্পিটিটিভ মার্কেটে স্বেচ্ছাচারিতার কোনো জায়গা নেই। আপনার কম্পিটিটিভ মার্কেটে সিদ্ধান্ত নিতে হবে ডেটা নির্ভর সিদ্ধান্ত, তথ্য নির্ভর সিদ্ধান্ত। আপনার যেই কর্মকর্তা বেশি দক্ষ, হয়তো সে আপনাকে তোষামত করে না, আপনি তার উপরে নির্ভর করতে হবে যে আপনাকে তোষামত করে তার চাইতে। আজকের বাংলাদেশের একটা বড় সমস্যা, আমাদের পুরো প্রাইভেট সেক্টর বলেন, পাবলিক সেক্টর বলেন, পুরো অফিস ব্যবস্থাপনার একটা বড় সমস্যা, তোষামতকারীদের জন্য উপযুক্ত মানুষরা মূল্যায়ন করা হয় না, উপযুক্ত মানুষদের মূল্যায়ন করা হয় না। যেটা আমাদেরকে এজন্যই সম্ভবত যে বাংলাদেশের কোনো কোম্পানি আজ পর্যন্ত ইন্টারন্যাশনালাইজড হয়ে সাকসেসফুল কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, সাকসেসফুল কোনো মাল্টি কান্ট্রি রিপ্রেজেন্টেশন আছে এরকম কোম্পানি বাংলাদেশে জন্ম হচ্ছে না। একটা দুইটা বিকল্প অবশ্যই রয়েছে। কিন্তু আমরা যদি তথ্য নির্ভর সিদ্ধান্ত নেই, ডেটা ড্রিভেন সিদ্ধান্ত নেই, তাহলে আমাদেরকে যেই বিষয়টি প্রথমেই আমাদেরকে যেই সুবিধাটি দিবে তা হচ্ছে ইনফর্ম ডিসিশন। আমি সিদ্ধান্ত নেওয়ার আগে জানতে পারবো আমার এই সিদ্ধান্তের কি কি ফলাফল হতে পারে, কি কি সম্ভাব্য ফলাফল আমার জন্য অপেক্ষা করছে। এবং আমি যদি তথ্য নির্ভর সিদ্ধান্ত নেই তাহলে আমার অ্যাকুরেসি পরিমাণ বৃদ্ধি পাবে, আমার প্রেসিশন পরিমাণ বৃদ্ধি পাবে। আমি যখন প্রেসিশন সিদ্ধান্ত নিতে পারবো, আমার যখন অ্যাকুরেসির পরিমাণ বৃদ্ধি পাবে, তাহলে আমার ব্যবসায়ের প্রবৃদ্ধি, আমার ব্যবসায়ের লভ্যাংশ পরিমাণ বৃদ্ধি পাবে। এবং আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যখন ডেটা নির্ভর সিদ্ধান্ত নিব, তথ্য নির্ভর সিদ্ধান্ত নিব, তখন আমার যারা ক্লায়েন্ট আছে, আমার যারা ভোক্তা আছে, তাদের সম্পর্কে আমার অনেক বেশি নলেজ থাকবে। আমার ভোক্তার পছন্দ অপছন্দ, আমার ভোক্তার লাইকিংস ডিসলাইকিংস, আমার ভোক্তার উপস্থিতি অনুপস্থিতি, আমার ভোক্তার ইচ্ছা অনিচ্ছা সম্পর্কে আমি যখন জানবো, তখনই কিন্তু আমি
খুব সুন্দরভাবে বক্তা নির্ভর সিদ্ধান্ত, মানে কাস্টমার সেন্ট্রিক বা ক্লায়েন্ট সেন্ট্রিক সিদ্ধান্ত নিতে পারবো। তারপরে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমার রিসোর্স অপটিমাইজড হবে। আমি এ পর্যায়ে আমাদের অষ্টম স্ট্র্যাটেজি বা কৌশল সম্পর্কে আলোচনা করব, যেই কৌশলটি আমাদেরকে অবশ্যই আমাদের ব্যবসায়ের প্রবৃদ্ধি এবং আমাদের লভ্যাংশ বাড়াতে সাহায্য করবে। তা হচ্ছে মেধাভিত্তিক নিয়োগ ও উন্নয়ন। আমাদের দেশে একটা সংস্কৃতি রয়েছে, আমরা যখন রিক্রুটমেন্টে যাই তখন আমরা সাধারণত রেফারাল রিক্রুটমেন্ট, রেফারেন্স ভিত্তিক রিক্রুটমেন্ট করে থাকি। অল্প কিছু কোম্পানি আছে যারা রেফারেন্সের বাইরেও মেধার ভিত্তিতে রিক্রুটমেন্ট হয়, বাট সাধারণত মালিক পর্যায়ে এই বিষয়টি অবগত না থাকলেও কর্মকর্তা কর্মচারী পর্যায়ে এসে যখন এমডি, ডিএমডি, জিএম, এজিএম, ডিজিএম এই লেভেলে নেমে এসে রিক্রুটমেন্টগুলো হয়, তখন আবারও সেই ইজম, কে কোন এলাকার মানুষ, কার কে আত্মীয়, কে কার মাধ্যমে এসেছে, কে কার পরিচিত, এই বিষয়গুলা অনেক বেশি চর্চা হয়ে থাকে। যার ফলে আমাদের রিক্রুটমেন্ট পদ্ধতি, বাংলাদেশি কোম্পানিগুলোর কথা বলছি, রিক্রুটমেন্ট কোম্পানির ক্ষেত্রে অনেকটাই বায়াসড রিক্রুটমেন্ট হয়, যার ফলে অযোগ্যরা সামনে চলে আসে, যোগ্যতর কেউ হয়তো বঞ্চিত হয়। কিন্তু আপনার একা কোম্পানি থেকে বঞ্চিত হলেও যোগ্যতর মানুষ অন্য এক জায়গায় আবারও তার স্থান করে নেবে। সুতরাং আপনার যেই কোম্পানি, আপনিই কিন্তু বঞ্চিত হচ্ছেন যদি কোনো যোগ্য মানুষকে আপনি মূল্যায়ন করতে ব্যর্থ হন। সুতরাং এখানে আমরা মেধাভিত্তিক রিক্রুটমেন্টের ব্যবস্থা করব, এবং মেধাভিত্তিক রিক্রুটমেন্ট যতদিন পর্যন্ত আমরা না করে তোষামোদ ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক রিক্রুটমেন্টে থাকবো, ততদিন পর্যন্ত আমাদের কিন্তু এই বিজনেস যেই সাস্টেইনেবিলিটি, বিজনেস কম্পিটিটিভনেস, ব্যবসায়ের প্রবৃদ্ধির হার বা লভ্যাংশের হার বৃদ্ধি করা, এই বিষয়গুলা খুব কষ্টকর হবে। আমি যখনই মেধাভিত্তিক রিক্রুটমেন্ট করব, তাকে নেসেসারি ট্রেনিং দিব, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে তাকে কম্পিটিটিভ করে তুলব, এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণে এমপ্লয়িদেরকে এম্পাওয়ার করব, তখন সে তার ভিতরে থাকা মেধাটা আমাকে দিতে পারবে। কিন্তু সব সিদ্ধান্ত যদি আমি ইউনিপোলারলি, মনোপলিভাবে আমি একা নেই এবং কারো কোনো সিদ্ধান্তের তোয়াক্কা না করি, তাহলে আমার চাইতে ভালো মেধাবী ছাত্র, মানে আমার চাইতে মেধাবী এমপ্লয়ি যদি আমার কোম্পানিতে থাকে, তারপরে আমি তার ইনপুট থেকে বঞ্চিত হচ্ছি, লিডারশিপ ডেভেলপমেন্ট হচ্ছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোম্পানির দুর্দিনে এই এমপ্লয়িরা যারা এম্পাওয়ার্ড না, তারা তেমন কোনো ভূমিকাই রাখতে পারছে না। সুতরাং একজন মালিকের বা একজন নেতার গোয়ার্তমিতে একটা কোম্পানি ধ্বংস হয়ে যাচ্ছে, বিপদে পড়ে যাচ্ছে। কিন্তু আমি যদি আমার মেধাভিত্তিক মূল্যায়ন করি, ট্রেনিং ডেভেলপমেন্ট করি, আমার এমপ্লয়িদেরকে এম্পাওয়ার করি টু টেক ডিসিশন, তাহলে কিন্তু আমরা ইনফর্ম ডিসিশন পাবো এবং খুব কোয়ালিফাইড ডিসিশন পাবো। 9 নম্বরে আমি যেই স্ট্র্যাটেজিটি নিয়ে আলোচনা করব তা হলো হচ্ছে বিকল্প আয়ের ব্যবস্থা করা। আপনার একটাই কোম্পানি আছে, খুবই ভালো কথা, আপনি এই কোম্পানির আয় বিভিন্ন সোর্স থেকে যেন হয় এটা নিশ্চিত করতে হবে। আপনি একটি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনি নতুন প্রোডাক্ট ডেভেলপ করেন, তাহলে আপনার বিকল্প আয়ের সুযোগ হবে। আপনি একটি মার্কেটে আছেন, নতুন একটি মার্কেটে যান, আপনার বিকল্প আয়ের সুযোগ হবে। আপনার ই কমার্স অ্যাডপ্ট করেন, তাহলেই আপনার কিন্তু অনলাইন সেলস বা ই কমার্স অ্যাডপ্ট করার মাধ্যমে বিকল্প আয়ের ব্যবস্থা করতে পারেন। আপনার লাইসেন্সিং বা ফ্র্যাঞ্চাইজি অন্য মানুষকে প্রদান করেন, যারা আপনার ব্র্যান্ড লোগো ব্যবহার করে আয় করবে, তার থেকে আপনাকে একটা লভ্যাংশ প্রদান করবে। সুতরাং আপনি একটি স্মার্ট কোম্পানি হিসেবে বিকল্প আয়ের ব্যবস্থা করার মাধ্যমেও আপনার সাস্টেনেবিলিটি, আপনার গ্রোথ, আপনার প্রফিটেবিলিটি বৃদ্ধি করতে পারেন। সেক্ষেত্রে এই বিকল্প আয়ের ব্যবস্থা করলে আপনার কি সুবিধা? বিকল্প আয়ের ব্যবস্থা করার ফলে আপনার প্রধানতম সুবিধা হচ্ছে আপনার রিস্ক মিটিগেশন হবে, ঝুঁকি কমে যাবে, আপনার রেভিনিউ বৃদ্ধি পাবে, আপনার কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইনশিওর হবে, এবং আপনার গ্রোথ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে 9টি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করলাম। দশম যে স্ট্র্যাটেজিটি তা সবচাইতে গুরুত্বপূর্ণ, সবার জন্য অ্যাপ্লিকেবল, সব খাতে সব ধরনের ব্যবসার জন্য অ্যাপ্লিকেবল। এই স্ট্র্যাটেজি হচ্ছে অর্থনৈতিক দক্ষ ব্যবস্থাপনা। আপনি ফাইন্যান্সিয়াল প্রুডেন্স এনশিওর করা। আপনি যদি আর্থিক লেনদেনটা দক্ষভাবে ব্যবস্থাপনা না করতে পারেন,
ট্রান্সপারেন্সি এনশিওর করতে না পারেন, তাহলে আপনার রেভিনিউ ফ্রম সেলস, revenue from new market development, revenue from new product development, revenue from online sources, and e-marketing by e-commerce, everything will fail if you fail to manage your financial transaction efficiently. সুতরাং আপনি খুব দক্ষভাবে ফাইন্যান্সিয়াল এই অর্থনৈতিক লেনদেন ব্যবস্থাপনা এনশিওর করতে হবে। কিভাবে করবেন? আপনার প্রথমে হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এনশিওর করতে হবে। আপনি যা করবেন একটা পরিকল্পনা থাকবে, পূর্ব পরিকল্পনা, এবং তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে যৌক্তিক পরিমাণে বাজেট নির্ধারিত থাকবে। আপনি পূর্ব পরিকল্পনা ভিত্তিক এবং বাজেট ভিত্তিক আপনার ব্যবসা পরিচালনা করুন। আপনার ঋণ থাকলে ঋণ কিভাবে শোধ করবেন তার জন্য একটা পরিকল্পনা থাকবে, এবং কোন রিসোর্স থেকে এই ঋণ শোধ করার ফাইন্যান্সিয়াল রিসোর্স আপনি যোগান দিবেন এই বিষয়টি থাকবে, এবং আপনার ফিউচার টার্গেট থাকবে, গোল থাকবে, আপনি কতদিনে ঋণমুক্ত হয়ে নিজেকে আরও বেশি ডাইভার্সিফাই করতে পারবেন। এবং আপনি যখনই আর্থিক দক্ষভাবে আর্থিক আদান প্রদান করবেন তখনই আপনার স্ট্রেস কমে যাবে এবং আপনার রিস্ক কমে যাবে, আপনার ব্যবসায়ের যোগান নিশ্চিত হবে। সুতরাং আমরা আজকের এই আলোচনায় মূলত আমরা শুরু করেছিলাম যে আজকের দুনিয়ায় আমরা সবাই প্রবৃত্তি চাই, সবাই প্রফিট চাই, কিন্তু আমরা প্রবৃত্তির জন্য যে সকল উদ্যোগ নেওয়া দরকার বা প্রফিটেবিলিটি বৃদ্ধি করার জন্য বা প্রফিটের পার্সেন্টেজ বৃদ্ধি করার জন্য যে সকল উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগগুলো আমরা নেই না। আমরা আজকে আলোচনা করলাম 10টি কৌশল, যেই 10টি কৌশল যদি আপনি খুব সহজে আপনার কোম্পানিতে বাস্তবায়ন করেন তাহলে আপনাকে আপনার কোম্পানির প্রবৃদ্ধি নিয়ে বা আপনাকে আপনার কোম্পানির লভ্যাংশ বৃদ্ধি নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে না। আপনার কোম্পানিটি এত দক্ষভাবে পরিচালিত হবে যা অবশ্যই আপনার লক্ষ্য অর্জনে সাহায্য হবে। তা আমাদের কৌশল 10টা কী ছিল? প্রথম কৌশলটি হবে আমাদের কোম্পানির যাবতীয় নীতিমালা সব কিছু ভোক্তা সেন্ট্রিক বা আমার যে ক্লায়েন্ট সেন্ট্রিক, আমার কনজিউমার সেন্ট্রিক হবে, মানে প্রো কনজিউমার্স। দ্বিতীয় যেই কৌশলটি আমরা আলোচনা করেছিলাম যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইনোভেটিভ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তৃতীয়টি হচ্ছে কার্যকর ব্র্যান্ডিং করতে হবে, মার্কেটিং করতে হবে, ইফিশিয়েন্ট ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং। এই ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিংয়ের একটা বিষয় গুরুত্বপূর্ণ, আমরা আজকাল দেখছি ডিজিটাল মার্কেটিং নামে মার্কেটিংয়ের খুব দক্ষ, খুব ইফিশিয়েন্ট এবং খুবই কম্পিটিটিভ বিনিয়োগে করা যায় এইরকম একটি ব্রাঞ্চ উৎপাদন চলে এসেছে। সুতরাং আমরা প্রথাগত মার্কেটিংয়ের পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবস্থা করব। ডিজিটাল মার্কেটিংয়ে আমার ডিজিটাল প্রেজেন্স থাকবে, আমার ওয়েবসাইট থাকবে, যেই ওয়েবসাইটটি আমি এসইও করার মাধ্যমে সার্চ ইঞ্জিনের প্রথম পর্যায়ে নিয়ে আসব, যা আমাকে ই কমার্সের ক্ষেত্রে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, লিপফ্রগ অ্যাডভান্টেজ দিতে পারে। সুতরাং আমার এই দক্ষ ব্র্যান্ডিং এবং বাজারজাতকরণ বিষয়টি চতুর্থ নম্বরে আমরা আলোচনা করেছিলাম পরিচালন দক্ষতা, যে আমাদের অপারেশনাল ম্যানেজমেন্ট, স্কিলড অপারেশনাল ম্যানেজমেন্ট হবে, এবং আমরা আলোচনা করেছিলাম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা কৌশলগত অংশীদারিত্ব এবং এর গুরুত্ব। আমরা 6 নম্বরে আলোচনা করেছিলাম যে আমাদের কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার ইনক্রিজ যেন করা যায় খুব সহজ, ইনফ্রাস্ট্রাকচারে উন্নয়ন। 7 নম্বরে আলোচনা করেছিলাম আমরা ডেটা ড্রিভেন ডিসিশন বা ইনফর্ম ডিসিশন। 8 নম্বরে আলোচনা করেছিলাম মেধাভিত্তিক নিয়োগ ও প্রশিক্ষণ উন্নয়ন। 9 নম্বর আলোচনা করেছিলাম বিকল্প আয়ের ব্যবস্থাকরণ বা ডাইভার্সিফিকেশন। 10 নম্বরে আলোচনা করেছিলাম দক্ষ অর্থনৈতিক আদান প্রদান এবং অর্থনৈতিক রেকর্ড কিপিং। এই 10টি কৌশল যদি আপনি আপনার ব্যবসায়ে দক্ষভাবে বাস্তবায়ন করতে পারেন তাহলে অবশ্যই আপনার ব্যবসায়ের প্রবৃদ্ধি নিশ্চিত হবে, আপনার ব্যবসায়ের লভ্যাংশ বৃদ্ধি পাবে, আপনি একজন সফল উদ্যোক্তা হিসাবে 8-10টি কোম্পানির চাইতে কম্পিটিটিভলি এগিয়ে থাকবেন, নিশ্চিত জীবনযাপন করতে পারবেন। আমরা এই শুভ প্রত্যাশা রেখে আজকের আলোচনা